এবার বুঝতে পারছেন রাশিয়া, তুর্কমেনিস্তান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর তুরস্কের কি সম্পর্ক? আরে লাস্ট পয়েন্টটাই পুতিনের টনক নড়িয়ে দিয়েছে। কারণ কমিউনিস্ট দেশে কখনোই মুসলিমদের ঠাঁই হয় না, আর মুসলিমদের মধ্যে কোনো কমিউনিজমের স্থান নেই। মঙ্গলবার সকালে বাংলাদেশের দুবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। 1991 থেকে 1996 সাল এবং 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ওনার আত্মার শান্তি কামনা করি। ইতিমধ্যে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান 17 বছর পর দেশে ফিরে এসেছেন, বিএনপি দায়িত্ব সামলাচ্ছেন। দেশে ফিরেই তার বক্তব্যে উঠে এলো মার্টিন লুথার কিং থেকে ওসমান হাদি। এমন বাংলাদেশ গড়ে তুলব যা স্বপ্নে দেখেছি। সদ্য লন্ডন ফেরত তারেক রহমান এই কথা দেশবাসীর উদ্দেশ্যে বললেন। লুথারের সে বিখ্যাত বক্তৃতা আই হ্যাভ আ ড্রিমের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আই হ্যাভ আ প্ল্যান। I have a plan for the people of my country, for my country. দেশের মানুষের জন্য, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য আমার সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। হ্যাঁ, সে তো থাকতে হবেই, নাহলে দেশে ফিরতেই পারতো না তারেক রহমান। বেসিক্যালি জামাত চায়নি যে তারেক রহমান দেশে ফিরে আসুক, কিন্তু কিছু করার নেই, ছুঁচো গিলতে হয়েছে বলতে পারেন খানিকটা বাধ্য হয়ে। হ্যাঁ, তারেক রহমানের দেশে ফেরার পেছনে ভারতের এবং রাশিয়ার বড় ভূমিকা আছে। শুধু রাশিয়া নয়, আমেরিকার সঙ্গেও প্রচুর কথা বলেছে এই নিয়ে ভারত। আমেরিকা যদি ইসলামিক টেররিজম খতম করার জন্য বিভিন্ন দেশে ক্রমাগত আক্রমণ চালাতে পারে, তাহলে ভারতই বা কেন তার পাশের দেশ বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন করে গণতন্ত্র ফেরানোর চেষ্টা করবে না? অবশ্যই করবে। আর সেই কাজে আমেরিকা কেন তাকে সাহায্য করবে না? ভারত চায়, ভারতের জনগণ চায়, ভারত সমস্ত শক্তি দিয়ে চায় যাতে বাংলাদেশে প্রপার ইলেকশন হয় এবং ইলেক্টেড সরকার তার গণতন্ত্র স্থাপন করতে পারে। সেটা কতটা সম্ভব, তার পরিস্থিতি বিচার এবং ইতিহাস কি বলছে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস কি বলছে, এই সব নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের নিশ্চয়ই মনে আছে কদিন আগে পুতিন গিয়েছিলেন তুর্কমেনিস্তান। সেখানে তিনি এরদোয়ানের সঙ্গে 40 থেকে 50 মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। সেখানেই মূলত তারেকের দেশে ফেরার রাস্তা তৈরি করে দিয়েছেন পুতিন। সে দিন থেকেই বাংলাদেশের রাজনৈতিক পটভূমির আবহ পরিবর্তন শুরু হয়ে গেছে। কিন্তু কেন পুতিন তারেকের দেশে ফেরার রাস্তা তৈরি করতে গেলেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী যেখানে বাইরে ক্রমাগত অপেক্ষায় ছিলেন শুধু পুতিনের সঙ্গে একবার দেখা করার জন্য, তা সত্ত্বেও পুতিন কিন্তু দেখা করেননি। শাহবাজ শরীফ দীর্ঘ অপেক্ষার পর অপমানিত হয়ে, বিরক্ত হয়ে রেগেমেগে চলে গিয়েছিলেন। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক 40 থেকে 50 মিনিট হওয়া এমন কিছু ব্যাপার নয়, এরকম সাধারণত হয়। কিন্তু সেই সময়টুকুও তিনি সহ্য করতে না পেরে রেগেমেগে চলে গেলেন। কিছু মিডিয়া বলছে তিনি জোর করে পুতিনের কক্ষে নাকি প্রবেশ করার চেষ্টা করেছিলেন। ভেবে দেখুন কি পজিশনে দাঁড়িয়ে গেছে পাকিস্তান দেশটা, এবং যা সম্পূর্ণভাবে শিষ্টাচার মানে কূটনৈতিক শিষ্টাচারের বহির্ভূত। সেই সময়ে ব্যাপারটা বোঝা যায়নি শাহবাজ শরীফ কেন এমন করলো, এমন ইরিটেটিং বিহেভিয়ার কেন করলো। পরে সিক্রেট যত ওপেন হয়েছে তত পেঁয়াজের খোসা একটু একটু করে ছাড়ানো গেছে। কিন্তু কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এমন অস্থির হয়ে পড়েছিলেন? প্রথম কারণ, তিনি চেয়েছিলেন এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে যেন তার সাথে বৈঠক করে ভ্লাদিমির পুতিন। সেই অনুযায়ী তিনি সময় চেয়েছিলেন, কিন্তু পুতিন এমন সময় শিডিউল ঠিক করলেন যে আগে তুরস্ক, তারপর অন্য কেউ। দ্বিতীয় কারণ, পাকিস্তানের কাছে ইনফরমেশন ছিল এই বৈঠকে পুতিন এরদোয়ানে এমন কিছু সিদ্ধান্ত নিতে যেতে চলেছেন যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির ওপর ব্যাপক প্রভাব রাখবে।
এবং এবং সেটা অবশ্যই বাংলাদেশ প্রসঙ্গে। তবে টার্কি কিন্তু এমনি এমনি কিচ্ছু করেনি। রাশিয়ার প্রেশার এখানে যদি না থাকতো, বিলিভ মি, এর কিচ্ছু হতো না। আবার রাশিয়া যে কাজটা করেছে সেটাও কিন্তু এমনি এমনি নয়। ভারত তো এই গোটা ঘটনার মধ্যে আছেই, তার সাথে বাংলাদেশেও যদি মার্কিন ডিপ স্টেট ঘাঁটি গেড়ে বসে, সেটা রাশিয়ার পক্ষেও কিন্তু মোটেই ভালো হবে না। তার ঠিক আগেই পুতিন ভারত ঘুরে গেছেন, আর রাশিয়াও বাংলাদেশের বন্ধু রাষ্ট্র সেই 60-এর দশক থেকে। বঙ্গবন্ধুর সাথেও রাশিয়ার সহযোগিতার সম্পর্ক ছিল। ভারত রাশিয়া চায় না বাংলাদেশের রাজনীতি কখনোই উগ্রবাদীদের হাতে চলে যাক। বাংলাদেশে 2024-এর পর থেকেই ষড়যন্ত্রের মাধ্যমে মূলত চরমপন্থীদের উত্থান হয়েছে। তারপরে ক্ষমতা দখলের পর বিএনপির বড় ভরসা ছিল দেশের বড় দল হওয়ার জন্য ক্ষমতা শেষ পর্যন্ত হয়তো তাদের হাতেই ছেড়ে দেবে জামাত ইসলামীরা। কিন্তু পরে এসে তারা দেখলো জামাত কখনোই বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দেবে না, বরং খিলাফত কায়েমের মাধ্যমে বাংলাদেশের অন্য সকল রাজনৈতিক দলকে মুছে দেওয়াই তাদের শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত। আর এই খিলাফত কায়েম মানেই তুরস্কের নাম চলে আসবে। এবার বুঝতে পারছেন রাশিয়া, তুর্কমেনিস্তান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর তুরস্কের কি সম্পর্ক, কোথায় সব জিনিসগুলো, সব দেশগুলো এক সরল রেখায় দাঁড়িয়ে আছে। জামাতও বুঝতে পারছে যে তাদের আর কিছু করার নেই, বিএনপি থেকেই তাদের সমর্থন টানতে হবে, আওয়ামী লীগের সমর্থন টানা অসম্ভব। ফলে বিএনপিকে টুকরো টুকরো করে দাও, বিএনপির বড় নেতৃত্বকে বুঝিয়ে, লোভ দেখিয়ে বা অস্ত্রের মুখে জামাতে টেনে নাও, আর প্রচার করো যে বিএনপি জামাত তো একই দল। এই সমস্ত ইনফরমেশন কিন্তু রাশিয়ার কাছে আছে, এবং পুতিনও খুব ভালো করে জানে রাশিয়ার এই চাল কখনোই ভারত ছাড়া পূর্ণতা পাবে না। গত 1 বছরে অফিসিয়ালি পাকিস্তানের বহু সামরিক কর্তা বাংলাদেশ সফর করেছেন, আনঅফিসিয়ালি সেই সংখ্যা অসংখ্য। সবগুলোর পিছনে একটাই লক্ষ্য, বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক চুক্তি, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ন্ত্রণ করা, আর সংবিধান পরিবর্তন করে দুই দেশ আবার এক হয়ে যাওয়ার উপায়, আর তার সাথে খিলাফত কায়েমের সম্ভাবনাগুলোরও পরিচর্যা করা। আর এই লাস্ট পয়েন্টটাই পুতিনের টনক নড়িয়ে দিয়েছে, কারণ কমিউনিস্ট দেশে কখনোই মুসলিমদের ঠাঁই হয় না, আর মুসলিমদের মধ্যে কোনো কমিউনিজমের স্থান নেই। পুতিনের কাছে গোয়েন্দা ইনফরমেশন ছিল যে হাতে আর বেশি সময় নেই। পুতিন ভারত থেকে ফিরেই এরদোয়ানের সঙ্গে যোগাযোগ করলেন এবং তুর্কমেনিস্তানে বৈঠকের ব্যবস্থা করলেন। তবে যে বড় বাধাটা ছিল তুরস্ক, সেটা সরিয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। সুতরাং বলা যায় পুরো ব্যাপারটায় রাশিয়ার একটা বড় হাত আছে, আর সেখানে ভারতের তো স্বাভাবিকভাবেই খুব বড় একটা হ্যাঁ সূচক সম্মতি থাকবেই। কারণ ভারত চাইছে যে কোনোভাবে বাংলাদেশের সাথে যেন কোনো রকমভাবে যুদ্ধ পরিস্থিতি বা কোনো রকম সংঘাতের পরিবেশ না হয়। কারণ ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হলে জিতবে, এটা নিশ্চিত, কিন্তু তাতেও ভারতের লস ছাড়া কোনো লাভ নেই, বাংলাদেশেরও নেই। যা লাভ শুধু পাকিস্তানের হবে। বাংলাদেশে মৌলবাদের উত্থান হলেও পাকিস্তানের বড় লাভ, আর তুরস্কের ছোট লাভের সম্ভাবনা। কিন্তু ভারতের ওই মৌলবাদ ভারতের ক্ষেত্রে একটা বড় লস নিয়ে আসবে। অর্থাৎ জঙ্গিবাদ ঠেকাতেই তারকের দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে, কারণ আশা করা হচ্ছে এর মাধ্যমে দেশে গণতন্ত্রের চর্চা ফিরবে। তবে তারেক রহমানকে ফেরানো হচ্ছে সিরিয়াসলি, নেহাত দায়ে পড়ে। তারেককে ফেরানো মানে হাফ মিলিটারি শাসন ফেরানোর মতো ব্যাপার হয়ে যাবে। তবে এই হাফ মিলিটারি কি, সেটা বোঝাতে গেলে আমাদের আবার একটু অতীতে ফিরে যেতে হবে। তারেক রহমানের বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়া 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার 5 বছর পর 15ই আগস্ট 1975 সালে ভোর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পুরো ঘটনাটা পুরো সাউথ এশিয়াকে নাড়িয়ে দিয়েছিল।
বিদ্রোহী সেনারা ট্যাঙ্ক সহ ধানমন্ডি 32 নম্বর বাড়ি ঘিরে ফেলে এবং নিরাপত্তারক্ষীদের গুলি করে প্রধান দরজা ভাঙে। বঙ্গবন্ধু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বিদ্রোহীদের সামনে পড়েন এবং কাছ থেকে গুলি করে তাকে হত্যা করা হয়। যারা সরাসরি জড়িত তারা তো পরে শাস্তি পেয়েছে, কিন্তু জিয়াউর রহমানও কিছু কম দোষী ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সরাসরি জড়িত থাকার কোনো আইনি প্রমাণ নেই, তবে হত্যাকারীদের সাক্ষাৎকার এবং সাংবাদিকদের তদন্ত অনুসারে তিনি চক্রান্ত সম্পর্কে আগে থেকেই সবটা জানতেন এবং কোনো বাধা দেননি। লেফটেন্যান্ট কর্নেল ফারুকুর রহমান এবং রশিদ 1975 সালের মার্চে জিয়াকে পরিকল্পনা জানান এবং সমর্থন চান। জিয়া এই কাজে উৎসাহিত করেন কিন্তু দায় এড়ান। উপরন্তু খুনি রশিদ ফারুক সেদিন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও জিয়া মার্শাল লয়ে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেননি। হত্যাকারীদের দাবি অনুসারে জিয়া বলেছিলেন, সফল হলে আমার কাছে আসো, ব্যর্থ হলে আর আমাকে জড়াবে না। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনাসের সাক্ষাৎকারে জিয়াউর রহমান এই অভিযোগ অস্বীকার করেননি। উপসেনাপ্রধান হিসেবে তিনি অভ্যুত্থান রোধ করতে পারতেন, কিন্তু করেননি, যা পরে তার ক্ষমতায় আসার পথ তৈরি করে। 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের পরে জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রধান এবং সামরিক বাহিনীর আইনি প্রশাসক হন। 1976 সালের নভেম্বরে তিনি পূর্ণ সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত হন এবং কার্যত পুরো ক্ষমতাটাই দখল করেন। এই সময় রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে দেশ চলছিল। জিয়াউর রহমান 1977 সালের 21শে এপ্রিল রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের অপসারণের পর তার উত্তরসূরি হিসেবে শপথ গ্রহণ করেন। এটি সামরিক শাসনের প্রেক্ষাপটে ঘটে যখন তিনি সেনাপ্রধান থেকে ক্ষমতার শীর্ষ কেন্দ্রবিন্দুতে উত্তীর্ণ হন। 1978 সালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদাল প্রতিষ্ঠা করে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন। গণভোটে বিপুল ভোটে জয়লাভ করে তিনি সাংবিধানিক পদে নিযুক্ত হন, যা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হিসেবে বিবেচিত করা হয়। এরপর 1979 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এই হলো জিয়াউর রহমানের ইতিহাস। 2007 সালের 11ই জানুয়ারি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয়, যা 111 নামেই পরিচিত। তারপরেই বাংলাদেশের শাসন ক্ষমতা যায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে। সেই সময়ই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন তারেক রহমান, কারণ তার আগে বিএনপি ক্ষমতায় ছিল। প্রচুর দুর্নীতির জেরে 18 মাস জেলে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর মুক্তি দেওয়া হয় তাকে। জেলে খালেদা পুত্রের উপর অত্যাচার করারও অভিযোগ ওঠে। সেই সময় বাংলাদেশ জুড়ে ছড়িয়ে গেছিল যে বাংলাদেশ সেনাকর্তাদের সঙ্গে একরকম আপোষ রফা করেই দেশ ছেড়েছিলেন তারেক। প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন, এমনও হতে পারে খালেদা জিয়া ফৌজি জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না, এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। এই হলো তারেক রহমানের বাংলাদেশের ইতিহাস। ভারত মনে প্রাণে চায় যাতে আওয়ামী লীগ এই বাংলাদেশ ইলেকশনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু সেটা কতটা সম্ভব হবে এটা কিন্তু খুব চাপের। সেটা নিয়ে তারেক রহমানের উপর কি প্রেশার রাখা হয়েছে সেটা বলা যাচ্ছে না। তবে তারেকও কিন্তু ভবিষ্যতে ভারত ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবে না, কারণ বাংলাদেশের 3 দিক ভারত আর একদিকে ভারত মহাসাগর, যেখানে আবার ভারতই রাজা। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া তারেক রহমান কিন্তু বেশি দূর এগোতে পারবেন না। অতীতে বিজেপি সরকারের সঙ্গে বিএনপির খুব ভালো সম্পর্ক ছিল। বাজপেয়ীজির সময় 2002 সালে তারেক রহমান যখন ভারতবর্ষে এসেছিল তখন তাকে রেড কার্পেটে আমন্ত্রণ জানানো হয়েছিল। ফলে আশা করা যায় এখনও যখন বিজেপি কেন্দ্রে সরকারে রয়েছে তখন তারেক রহমানের সঙ্গে ভারত সরকারের সম্পর্কটা আশা করি ভালোর দিকেই যাবে, আর আশা করি তারেকও সেটা ভুলে যাননি। কিন্তু 2002 সালের পরেই এলো সেই কুখ্যাত 2004 সাল, যেখানে ভারত ও বিএনপির সম্পর্ক ভীষণভাবে খারাপ হয়ে গেল। কিভাবে?
তারেক রহমান ও লুৎফারুজ্জামান ও হাওয়া মহলের প্রত্যক্ষ সহায়তায় ভারতে আলফা গোষ্ঠী বা উলফা জঙ্গি গোষ্ঠীকে 10 ট্রাক অস্ত্র দেওয়া হয় এবং সেটা বাংলাদেশের জমি ব্যবহার করেই দেওয়া হয় এবং তাতে প্রত্যক্ষভাবে জঙ্গি গোষ্ঠীকে সাহায্য করার অপরাধী তারেক রহমানের জেল হয় এবং ভারত সরকারের সঙ্গে বিএনপির একটা খুব বাজে রিজার্ভেশন বা একটা চির তৈরি হয়ে গেল। আশা করি তারেক রহমান এই ভুলটা দ্বিতীয়বার আর করবেন না। ভারত সবসময় চাইবে যে নিজের সিকিউরিটি সিকিওর করতে, আর সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের অন্যতম একটা ঘুঁটি। তাকে অন্য কেউ নিজের ইচ্ছা মতো ব্যবহার করুক এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটি জঙ্গি কাজকর্মে ব্যবহার হোক, এটা কখনোই ভারত চাইবে না। তাই ডিপ্লোমেসি হোক বা প্রেশার ক্রিয়েট হোক, ভারত সবসময় চাইবে সবাই সুস্থ হয়ে বাঁচুক, সুস্থ হয়ে নিজে বাঁচি এবং অপরকেও বাঁচতে সাহায্য করি। যেভাবেই হোক ভারত কিন্তু নিজের দিকটা আগে দেখবে, কিন্তু ভারতের সব সময় সতর্ক নজর থাকবে তার এই সিকিউরিটির দিকে। যদি সেখানে কোনো রকম হেলদোল দেখা যায়, ভারত কিন্তু প্রপার রিয়্যাক্ট করবে এবং ভারত কখনোই চাইবে না 2004 সালের সেই ঘটনার আবার রিপিট হোক। বলা ভালো, কেন্দ্রের সরকার এক থাকলেও সরকারের মনস্তাত্ত্বিকতা কিন্তু এক নয়। সরকারের পরিষ্কার ঘোষণা, সন্ত্রাসবাদী আক্রমণকে ভারত সবসময় ওয়ার এগেনস্ট ইন্ডিয়া হিসেবেই ধরবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।